সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা দেখতে দেখতে অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তো আজকে আমাদের বলা যায় শেষ ক্লাস, অর্থাৎ আমরা যে কোর্সটার ক্লাস করতেছি রেগুলার, সেই ক্লাসের আজকের আমাদের শেষ ক্লাসে আমরা অবতীর্ণ হয়েছি। তো ঠিক আছে, চলো আমরা তাহলে দেখে আসি আমাদের আজকের ক্লাসে কি কি আলোচ্য সূচিতে আছে কি কি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের যে আমরা অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিষয়ে পড়ালেখা করছি, এই বিষয়ের কোর্স কোড হলো 21-27-01, আর কোর্সের নাম হলো বলবিদ্যা। আজকে আমাদের লেকচার নম্বর 15, অর্থাৎ আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে। অর্থাৎ এই 15টা ক্লাস আমাদের জন্য নির্ধারণ করা হয়েছিল। আজকে আমাদের লেকচারের শিরোনাম আছে শুধুমাত্র জড়তার ভ্রামক ও চক্রবর্তী ব্যাসার্ধ আছে। তো দুইটা আমরা জড়তার ভ্রামক আর চক্রবর্তী ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে পারি বিভিন্ন দণ্ডের ক্ষেত্রে, সেটা আমরা একটু লক্ষ্য করব। এ পর্যায়ে আমি তোমাদের সাথে আছি। আমি BM নাহিদ নেওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর। আর আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, নাহিদ NAHID, এক মিনিট, NAHID নাহিদ 121 PHY@gmail.com। তো ঠিক আছে, চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের সূচিতে চলে যাই, দেখি কি আছে আমাদের পড়ালেখায়। তো অলরেডি দেখে ফেলেছি, জড়তার ভ্রামক নির্ণয় করব। তো দেখি কি আছে আলোচ্য সূচিতে। দুইটা কোশ্চেন আছে, একটা সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দুগামী অবিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয়। আরেকটা আছে একটি সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের এক প্রান্তগামী অবিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয়। দুইটা প্রশ্ন অনেকটা সিমিলার। একটু প্রশ্ন দুটো আগে একটু বিশ্লেষণ করে যাই। একটা আছে দৈর্ঘ্যের মধ্যবিন্দুগামী, এই দেখো এটা আছে মধ্যবিন্দুগামী, আর হচ্ছে এক প্রান্তগামী। তার মানে মধ্যবিন্দু দিয়ে যদি অবিলম্ব অক্ষ হয়, অক্ষটা যদি মধ্যবিন্দুগামী হয়, তাহলে কেমন জড়তার ভ্রামক হয়। আর যদি অবিলম্বটা যদি একটা প্রান্তগামী হয়, তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হয় কিনা, হলে কিরূপ পরিবর্তন হয়, সেটা আমরা আজকে ক্লাসে দেখার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা খাতাপত্র নিয়ে বসতে হবে। আমি আবার বলেছি যে খাতাপত্র না নিয়ে শুধু শুধু মুখে মুখে যদি এই কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করো, তাহলে আসলে আমাদের এখান থেকে কোনো ইমপ্রুভ হবে না। কারণ কোন জায়গা থেকে আমরা কোথা থেকে কোথায় ট্রান্সফার হচ্ছি, এটা শুধুমাত্র তুমি যখন খাতাপত্র নিবা তখনই বুঝতে পারবা। উইদাউট মুখে মুখে যদি শেখার চেষ্টা করো, তাহলে আসলে ওইটা অরণ্য রোধনের মতন হয়ে যাবে। এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো, একটা খাতাপত্র নিয়ে বসো, তাহলে দেখবা যে তোমাদের আমার বিশ্বাস যে তোমরা ক্লাসে এটা কমপ্লিট করতে পারবা। কারণ আমরা ক্লাসে পড়া ক্লাসেই কমপ্লিট করি। তোমরা খাতা নিয়ে বসলেই কিন্তু ইনশাল্লাহ আমরা এটা আমরা পারবো বলে তোমাদের প্রতি সে বিশ্বাস আমার আছে। তাহলে আমরা একটু একটু এই ছবিটার বর্ণনা দিব। আমি বলেছি ছবিটার বর্ণনা এবং ছবিটা যদি ভালোভাবে রিয়েলাইজেশন করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবা। আর যদি তুমি ছবিটাই ভালো বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি তোমার জায়গায় মানে তুমি ভালো বুঝতে পারবা না। আমি খেয়াল করে বলতেছি, খেয়াল করো। ধরি PQ একটি সরু সুষম দণ্ড। আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে কি, খেয়াল করো, একটি সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের, তাহলে সরু সুষম দণ্ড আছে PQ। এই দেখো PQ একটি সরু সুষম দণ্ড, এর মধ্যবিন্দু কিন্তু অক্ষের সাপেক্ষে, মধ্যবিন্দু আছে CD। এই CD অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমি আবার বলতেছি, মনে করি PQ একটি সরু সুষম দণ্ড, এর মধ্যবিন্দু হলো CD, আর CD মধ্যবিন্দু ও বিন্দুতে, মানে COD হলো মধ্যবিন্দুগামী অক্ষ। তাহলে PO অর্থাৎ এই খেয়াল করো, O থেকে Q এর দূরত্ব হলো L/2, আবার O থেকে P এর দূরত্ব L/2। তাহলে মোট দৈর্ঘ্য কত হবে বলতে পারবা? PQ এর দৈর্ঘ্য কত হবে স্যার? L। গুড। L/2 প্লাস L/2 সমান বড় হাতের L।
এই জন্য আমরা অর্ধেক করে ফেলেছি L/2 ইন্টু L/2। মনে করি ও বিন্দু থেকে x দূরত্বে dx একটি ক্ষুদ্র, এই PQ এর উপরে dx একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। আমি আবার বলতেছি, মধ্যবিন্দুগামী অক্ষ থেকে x দূরে dx একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। আর এই dx অংশের যদি আমি জড়তার ভ্রামক নির্ণয় করে ফেলতে পারি, টোটালটা আমি ইন্টিগ্রেশন করে জড়তার ভ্রামক নির্ণয় করে ফেলতে পারবো। কি ঠিক আছে কিনা? জি স্যার। আমরা যদি ক্ষুদ্র একটা অংশের, এই dx একটা ক্ষুদ্র অংশ, আর এই ক্ষুদ্র dx অংশের যদি জড়তার ভ্রামক নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমরা টোটাল ইন্টিগ্রেশন করলে টোটাল পথের জড়তার ভ্রামক কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমি আরেকবার রিভিউ করতে চাই চিত্রটা। মনে করি PQ একটি সরু ও সুষম দণ্ড, COD এর মধ্যবিন্দুগামী অভিলম্ব অক্ষ, আর ও বিন্দু থেকে কিউ এর দূরত্ব ও কিউ হলো L/2, আর ও থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে L/2। কেননা মোট পাতের দৈর্ঘ্য হলো বড় হাতের L। ও থেকে, ও বিন্দু থেকে x দূরে dx একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি, PQ এর উপরে dx একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। তাহলে এই dx অংশের কারণে জড়তার ভ্রামক নির্ণয় করে প্রথমত বের করবো, এরপরে মোট পাতের জড়তার ভ্রামক নির্ণয় করবো। তাহলে এখানে কি বর্ণনা লেখা আছে খেয়াল করে একটু দেখি তো। মনে করি পি ও কিউ একটি দণ্ডের, ও হচ্ছে মধ্যবিন্দু, দণ্ডের ভর আছে বড় হাতের M, দৈর্ঘ্য আছে বড় হাতের L। এই যে পি কিউ যে দণ্ড ধরেছি, এই টোটাল দণ্ডের ভর হলো বড় হাতের M, আর দৈর্ঘ্য হলো বড় হাতের L। আর এই কারণে একক দৈর্ঘ্যের ভরও আমরা এখান থেকে নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে? একক দৈর্ঘ্যের ভর যদি আমি বের করতে পারি, তাহলে dx অংশের ভরও আমরা বের করতে পারবো, ঠিক কিনা? জি স্যার। একক দৈর্ঘ্যের ভর কিভাবে? L দৈর্ঘ্যের ভর যদি বড় হাতের M হয়, তাহলে একক দৈর্ঘ্যের ভর কি? যেহেতু দণ্ডটি সুষম, তার মানে কোনো জায়গায় ফাঁপা নেই, কোথাও কম বেশি নাই, সুতরাং তার প্রতি একক দৈর্ঘ্যের ভর হবে বড় হাতের M/L। মানে কি, আমরা যদি পাটিগণিতের ওই ঐকিক নিয়ম করতাম, তাহলে হতো কি, L দৈর্ঘ্যের ভর আছে বড় হাতের M, অতএব এক দৈর্ঘ্যের ভর হলো কত? বড় হাতের M/L। অতএব dx অংশের ভর, সুতরাং তার প্রতি একক দৈর্ঘ্যের ভর আছে বড় হাতের M/L, অতএব dx অংশের ভর আছে dm সমান M/L × dx। বুঝতে অসুবিধা? না স্যার। মানে একক দৈর্ঘ্যের ভর যদি M/L হয়, তাহলে dx অংশের ভর হবে M/L × dx। তাহলে dx অংশের ভর আমরা বের করে ফেলেছি, তাহলে আমরা dx অংশের জড়তার ভ্রামকও কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারবো। dx অংশের জড়তার ভ্রামক di সমান, আমরা জানি ভর ইনটু মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। এই দেখো, ভর আছে M/L × dx, M/L × dx ইনটু x²। মধ্যবর্তী দূরত্ব ছিল, মধ্যবর্তী দূরত্ব হলো x, এই কারণে x²। তাহলে dx অংশের জড়তার ভ্রামক di সমান M/L dx ইনটু x²। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। গুড। তাহলে আমরা এখন জড়তার ভ্রামক, যদি আমরা ক্ষুদ্র একটা অংশের dx অংশের যদি ক্ষুদ্র জড়তার ভ্রামক পেয়ে যাই, তাহলে আমরা টোটাল অংশের উপরে জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে di অংশের মানে dx অংশের জড়তার ভ্রামক, তাহলে এবার টোটাল সমগ্র পাতের জড়তার ভ্রামক বের করব। তাহলে ইন্টিগ্রেশন করলে, এই যখন আমি ইন্টিগ্রেশন করবো, তাহলে লিমিট কত দেবো কেউ বলতে পারবা? এখানে একটা লিমিট বসাবো, এইটা di কে i হয়ে যাবে, আর এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন বসাবো, তাহলে এর লিমিট কত হবে বলতে পারবা কেউ? লিমিট এই চিত্র দেখে বুঝতে হবে লিমিট কত হবে। এই কিউ থেকে পি বিন্দু বলে ধরে নাও, অথবা পি থেকে কিউ বিন্দু, তাহলে লিমিট কত হবে? স্যার আপার লিমিট L/2 আর হ্যাঁ, আপার লোয়ার লিমিট লিমিট 0 হবে। লোয়ার লিমিট 0 হওয়ার সুযোগ আছে। দেখো তো, এক প্রান্তে হলো M/L, যদি আমি মধ্যবিন্দুকে আমি ডান পাশে ধরি, তাহলে M/L ঠিক আছে, কিন্তু যদি বাম পাশে ধরি তাহলে কি হবে? গ্রাফের কথা চিন্তা করো, ডান বরাবর x অক্ষ, বাম বরাবর কি হবে? মাইনাস x M/L। ইয়েস। তাহলে একটু দেখো তো আমরা কি করেছি। তাহলে 3D অক্ষের সাপেক্ষে সমগ্র পাত্রীর জড়তার ভ্রামক হচ্ছে I সমান L/2, এই দেখো -L/2 থেকে L/2। তার মানে আমরা যদি একেবারে প্রান্ত চলে আসি, একেবারে প্রথম প্রান্তে চলে আসি, একের প্রথমে এই পি বিন্দু থেকে কল্পনা করি, এই পি বিন্দুতে কল্পনা করি, এখান থেকে যখন যাব এই কিউ পর্যন্ত, তখন এই সিডির সাপেক্ষে, তাহলে এইটুকু হলো -L/2 আর এইটুকু হলো +L/2। এই কারণে ওটা দিয়েছি -L/2 থেকে L/2।
ইনটু m বাই l dx x স্কয়ার, আর কিছু করি মানটা বসাইছি জাস্ট। কি পারা যাবে? জি স্যার। আমি আবারও বলতেছি, আমরা যখন PQ পাতের জড়তার ভ্রামক করব সিডির সাপেক্ষে, সিডি থেকে বামে যাওয়া লাগবে, বামে গেলে হলো -l/2 -l/2, আবার যখন ডাইনে যাব তখন +l/2 ইনটু জড়তার ভ্রামক জি এর সাপেক্ষে যেটা ছিল সেটা m/l * dx * x স্কয়ার, m/l * dx * x স্কয়ার। কি ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, তাহলে আমরা m/l কে বের করে আনতে পারি বাইরে, m/l বাইরে বের করে আনি, x স্কয়ার dx পড়ে রয়েছে x স্কয়ার * dx। এইবার এটা ইন্টিগ্রেশনের ফলাফল কত হবে বলো তো? এই x স্কয়ার * dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে, রেজাল্ট কি হবে? স্যার x³/3 x³ यस x³/3 ও কিউব। x3/3 দেখো তো কি আছে, x3/3 অনায়াসে কিন্তু আমরা পেয়ে গেছি। m/l এই দেখো বাইরে আছে m/l আর এই x এর করলে হয় x3/3, উপরে পাওয়ার আছে l/2, নিচে আছে -l/2, পাওয়ারের l/2 বসাইছি। আমরা কিন্তু আর একবার এখন করতে পারছি না, এখানে যদি 0 থাকতো তাহলে আমরা একবারে বসাতে পারতাম। যেহেতু এখানে 0 নাই -l/2, এই কারণে আমাদেরকে ভেঙে ভেঙে করে দেখাতে হবে। তোমরা যদি এই ক্ষেত্রে যদি খাতাপত্র না নিয়ে বসো তাহলে কিন্তু ভুল হওয়ার সুযোগ আছে। যে কোনো মুহূর্তে তুমি দেখবে একটা মিস্টেক হয়েছে, পরীক্ষার হলে যেয়ে তুমি আটকায় যাবা। এই কারণে তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই খাতাপত্র নিয়ে বসতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে আমরা এখন এই মানগুলো বসাবো। বড়াতে m/l এখানে আছে, দেখো m/l আছে, তাহলে কি হয় l/2 এখানে যদি বসাই তাহলে l/3টা বের করে নিয়ে গেছি, m/3l m/3l এই 3টা বের করে নিয়ে গেছি, তাহলে l/2 কে যদি কিউব করি তাহলে l³/8 হয়। এই দেখো l³/8 ফর্মুলার মাইনাস, আর এই মাইনাস l/2 এর যদি কিউব করি তাহলে আবার হয় -l³/8। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা সবাই? এই লাইনে কোনো বুঝতে অসুবিধা আছে না? এই লাইনটা না স্যার। পারবা সবাই? জি স্যার। আর আর যারা আছো তারা কি কথা বলো? স্যার পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে একটু দেখি এবার আমরা এটাকে যোগ করব। এই যে i সমান m/3l, এই 3 বের করে নিয়েছিলাম এই কারণে 3l, আর l/2 কে কিউব করলে l³/8 হয়, মাইনাস আবার l³/8, এর আগে একটা মাইনাস আছে, মাইনাস রয়ে গেছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। এই দেখো প্লাস 2l³/8, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, আর l³ আর l³ যোগ করলে 2l³/8, এই কারণে m/3l 2l³/8। আমার রেজাল্টের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। তাহলে এই l দিয়ে যদি l³ কাটি তাহলে l স্কয়ার হয়, আর এই 2 দিয়ে যদি 8 এর কাটি তাহলে 4 হয়, তাহলে 3 এর 4 12 হয়, 12 ml স্কয়ার। দেখি তো কত আছে m/3l। ও আগে আমরা আবার একটু আলাদা আলাদা করে করেছে, এই 2 দিয়ে 8 কেটেছে 4 হয়েছে। তাহলে আমরা পরের ধাপে চলে যাই, দেখি কি আছে। যে 1/12 ml স্কয়ার, এই এখানে l স্কয়ার ছিল, উপরে এখানে l ছিল আর উপরে l³ ছিল, কাটাকাটি করলে l স্কয়ার এসে, তাহলে 1/12 ml স্কয়ার। আর এটাই জড়তার ভ্রামকের রাশিমালা। সমগ্র দণ্ডটির জড়তার ভ্রামক I সমান 1/12 ml স্কয়ার। আমরা এর আগের একটা ক্লাসে কিন্তু শিখেছিলাম যে কোনো পাতের ব্যাসের জড়তার ভ্রামক বের করলাম, তখন আমরা জানি বলে সোজা এটা লিখছিলাম, এরকম 2/8 না কি জানা একটা ছিল সেটা লিখছিলাম। এখন যদি কোনো দণ্ড জড়তার ভ্রামক এরকম একটা দণ্ডের বের করতে যাই তাহলে আমরা কিন্তু এখানে লিখবো, আমরা জানি I সমান 1/12 ml স্কয়ার। কি আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। অর্থাৎ একটা সুষম সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ওই পাতটি বা ওই দণ্ডটির জড়তার ভ্রামক হবে 1/12 ml স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। গুড, তাহলে আমরা পরের ধাপে চলে যেতে পারি। চক্রবর্তী ব্যাসার্ধটা নিয়ে এখানে দেখে আসি। আর আমরা জানি I সমান mk স্কয়ার, I সমান যদি mk স্কয়ার হয় তাহলে mk স্কয়ার সমান 1/12 ml স্কয়ার লিখতে পারি আমরা, কি লিখতে পারি কিনা? জি স্যার। এই যে চক্রবর্তী ব্যাসার্ধ mk স্কয়ার সমান, এই যে I সমান mk স্কয়ার, তাহলে এটা আছে I, তাহলে I সমান mk স্কয়ার, এই যে mk স্কয়ার। খেয়াল করে দেখো, একটু খেয়াল করো জড়তার ভ্রামক কার কার উপরে ডিপেন্ড করে। এই দেখো m এর উপরে ডিপেন্ড করে, l এর স্কয়ারের উপর ডিপেন্ড করে, আছে সেটা। আর চক্রবর্তী ব্যাসার্ধ কিন্তু কখনো ভরের উপরে নির্ভর করে না, এই কারণে এই দেখো ভর এখন কাটাকাটি করে গেছে। তাহলে k স্কয়ার সমান হয়েছে 1/12 l স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে 1l/2 √3, তার মানে দেখো চক্রবর্তী ব্যাসার্ধের একক কিন্তু এই l এর এককের মতোই, মিটার।
তাহলে 2/l² কে করলে হয় l, আর 12 রে করলে হয় 2√3। তাহলে আমরা অনায়াসে ওই মানটা ওখানে আমরা পেয়ে যেতে পারি। এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, Good. বুঝতে পারছি। তাহলে আমরা কিন্তু আমাদের মোটামুটি যে আমরা একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয়, এটা কিন্তু আমরা অনায়াসে করে ফেলতে পারি। আর এটাই আমাদের চক্রবর্তী ব্যাসার্ধের রাশিমালা। কি পারা যাবে? জি স্যার। তাহলে আমি একবার একটু রিভিউ করব, তোমরা একটু আমার সাথে মিলাই নিতে পারো। আমরা যখন রিভিউ করি তখন মূলত আমরা কোন ধাপের পরে কোন ধাপ যাই এটা কিন্তু আমরা একটু খেয়াল করি। এজন্য তোমাদেরকে অনুরোধ করবো ধাপগুলো একটু মনে রাখার জন্য। প্রথমে আমরা একটা দণ্ডের দৈর্ঘ্য ধরেছিলাম বড়হাতের এল, আর ওই দণ্ডের ভর ধরেছিলাম বড়হাতের এম। তাহলে একক ভর যখন আমরা বের করেছিলাম, এল দৈর্ঘ্যের ভর আছে বড়হাতের এম, অতএব একক দৈর্ঘ্যের ভর আছে m/l। একক দৈর্ঘ্যের ভর যদি m/l হয়, তাহলে dx অংশের ভর আমরা বের করতে পারি m/l × dx। আর এই ভর যখন আমরা বের করে ফেলেছি, ওইখান থেকে আমরা ইজিলি জড়তার ভ্রামক বের করতে পারি ওই ক্ষুদ্র অংশের, অর্থাৎ dx অংশের জড়তার ভ্রামক di সমান ভর হলো m/l × dx ছিল x²। মুখস্থ না, জাস্ট তুমি দেখে দেখে বসাবা। তারপরে সমগ্র পাত্রে জড়তার ভ্রামক নির্ণয় করেছিলাম। আর এই সমগ্র পাত্রে জড়তার ভ্রামক নির্ণয় করতে যে লিমিট যখন দিয়েছিলাম, তখন একটা 3D অক্ষের সাপেক্ষে তো বামে যখন গেছিলাম ওইটা l/2, আর যখন ডাইনে গেছিলাম তখন +l/2, আর বামে যখন গেছিলাম তখন -l/2। এই কারণে লোয়ার লিমিট হয়েছিল -l/2, হায়ার লিমিট হয়েছিল +l/2। এবার এটার ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে 1/12 ml²। চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি চক্রবর্তী ব্যাসার্ধ সমান I = mk²। I এর মান হচ্ছে 1/12 ml²। ওখান থেকে m কাটাকাটি করে k এর মান বের করেছি l/2√3। তোমাদেরকে একটু বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোশ্চেন এভাবেও কিন্তু করতে পারে যে একটি সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে চক্রবর্তী ব্যাসার্ধের ইকুয়েশনটা লিখো, সমীকরণটা লিখো। তখন কিন্তু তোমাকে এই সমীকরণটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এই সমীকরণের রেজাল্ট কিন্তু মনে রাখতে হবে। তাহলে তোমাদের বুঝতে কাজ করতে সুবিধা হবে। কারণ তুমি রেজাল্ট মুখস্থ নাই বা মনে নাই, তাহলে তুমি বের করার ক্ষেত্রে কোন একটা জায়গায় যদি মিস্টেক হয়ে যায়, তাহলে তোমার রেজাল্ট যদি ভুল হয়ে যায়, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। এই কারণে এই রেজাল্ট গুলো কিন্তু মনে রাখলে তোমাদের সুবিধা হবে। কুইজ কোশ্চেনের জন্য আসতে পারে, খ বিভাগের জন্য আসতে পারে, গ বিভাগের জন্য আসতে পারে। এজন্য তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এগুলো। তাহলে পরের কোশ্চেন আমরা চলে যেতে পারি নাকি? জি স্যার। গুড। তাহলে আমরা দেখি তো পরবর্তী ক্লাস, পরবর্তী ধাপে কি আছে আমাদের। পরবর্তী আরেকটা কোশ্চেন আছে আমাদের, সেটাও একটু একই ধরনের, একটু সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের এক প্রান্তগামী। এই দেখো এক প্রান্তগামী অক্ষের, এই দেখো সিডি একটা এক প্রান্তগামী, সিডিটা কিন্তু এক প্রান্তগামী। তাহলে আমরা কিন্তু ওই কথা যা আছে প্রায় একই, একটু একটু ঘুরায় পেঁচায় আমাদেরকে একটু আসতে হবে। সেটা কি? মনে করি PQ একটি সরু সুষম দণ্ড, যার দৈর্ঘ্য হলো বড়হাতের L এবং ভর আছে বড়হাতের M। এই PQ এর উপর ক্ষুদ্র একটি অংশ dx বিবেচনা করি, যা CD থেকে x দূরত্বে অবস্থিত, অথবা CD থেকে x দূরত্বে dx। অথবা আমরা এরকম করে বলতে পারি, মনে করি PX একটি সরু সুষম দণ্ড, যার ভর হলো বড়হাতের M এবং যাদের দৈর্ঘ্য হলো বড়হাতের L। CD অক্ষ থেকে, CD একটি এক প্রান্তগামী অবিলম্ব অক্ষ, আর এই CD অক্ষ থেকে x দূরে dx একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। ওই PQ এর উপরে dx একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। আর এই dx অংশের জন্য যদি আমি জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি, তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে সমগ্র পাতের জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো। কি আমার কথা কি বুঝতে পারো সবাই? জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা ওই আগের মতোই, সমগ্র পাত্রে যদি আমরা জড়তার ভ্রামক নির্ণয় করে ফেলতে পারি, সরি dx অংশে যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি, তাহলে আমরা সমগ্র পাত্রে যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি দেখেছি? ধরি PQ দণ্ডটি CD এর সাপেক্ষে ঘূর্ণায়মান। এই যে CD অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। আমরা যদি ওই যে আমরা যখন একটা গাড়ির চাকা খুলি, তখন দেখবা যে একটা ওইখানে একটা টর্ক প্রয়োগ করে, একটা দিয়ে হয়ে বাইরের দিকে এরকম করে ঘোরানো হয়, তার মানে বাইরে বেশ খানিকটা লম্ব থাকে, লম্ব দূরত্ব থাকে, অনেকটা ওই ধরনের। অথবা তোমরা যে আমাদের গ্রামে স্যালো মেশিন আছে, স্যালো মেশিনে যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল টাচ আছে,
ঠিক ওই হ্যান্ডেলটার মতো কল্পনা করো, একটা প্রান্ত একবার সবার শেষ প্রান্তগামী অক্ষের সাপেক্ষে, একটা অবিলম্ব অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। দণ্ডের ভর আছে বড় হাতের এম আর দৈর্ঘ্য আছে বড় হাতের এল। তাহলে একক দৈর্ঘ্যের ভর কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। যেহেতু দণ্ডটি সুষম, সুতরাং তার প্রতি একক দৈর্ঘ্যের ভর আছে বড় হাতের এম বাই এল। বুঝতে অসুবিধা কারণ? না স্যার, বুঝতে পারছি। তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু ডিএক্স অংশের ভর কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারি। ডিএক্স অংশের ভর কিভাবে বের করব? জাস্ট গুণ করে দিব। তার একক দৈর্ঘ্যের ভর আছে এম বাই এল, অতএব ডিএক্স অংশের ভর হলো এম বাই এল ইন্টু ডিএক্স। একটু আগেও আমরা কিন্তু এটা করেছি। তাহলে ওই অংশের জড়তার ভ্রামক ডিআই সমান এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কয়ার। ভর আমরা জানি জড়তার ভ্রামক সমান এই ভর গুণ মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। তো বর্গ তো এক্স স্কয়ার। ওকে, সিডি অক্ষের সাপেক্ষে সমগ্র পাত্রী জড়তার ভ্রামক একটু খেয়াল করতে হবে তোমাদের। এই যে এখন যদি আমরা সিডি অক্ষের সাপেক্ষে, এই যে সিডি অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নেয় কিন্তু সমগ্র পাত্রী, তাহলে আমরা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন চিহ্ন দিই, তাহলে এইবার বলো তো তোমরা লোয়ার মান এবং হায়ার মান কত হবে? লোয়েস্ট এবং হাইয়েস্ট মান কত হবে? স্যার হাইয়েস্ট মান এল হবে। এল হবে। গুড। আর যেহেতু এখানে একটা কর্নারে বিবেচনা করা হয়েছে, তার জন্য 0 হবে। Yes, এটা তো আর মাঝ তারপরে বরাবর নাই যে আমরা yes, yes, দুইটা yes, অক্ষ yes. কল্পনা করব। একটু খেয়াল করো, এটা আমার পুরো হচ্ছে বড় হাতের এল। তাহলে এখান থেকে এই বিন্দুটাকে যদি আমরা কল্পনা করি, এটা যদি 0 কল্পনা করি, তাহলে এই পর্যন্ত পুরো শেষ দৈর্ঘ্য হচ্ছে এল, বড় হাতের এল। আবার উল্টাও করে যদি চিন্তা করি, যদি এই সিডি অক্ষটা যদি এই পাশেও থাকতো, তাতেও কিন্তু কোনো সমস্যা হতো না, একই কথা। তাহলে আমাদের লিমিট হবে আসলে 0 থেকে এল। এই দেখো তো একটু আছে কিনা। তাহলে জড়তার ভ্রামক আই সমান 0 থেকে এল এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কয়ার। মানে এই যে আগের যে মানটা ছিল সেটাই বসাইছি, কারণ জড়তার ভ্রামক হলো সমগ্র পাচ্ছি। তাহলে ডিআই কে ইন্টিগ্রেশন করলে আই হয়, তাহলে এম বাই এল ডিএক্স ইন্টু এক্স স্কয়ার, এটা ভিতরে রেখে দিয়েছি। ঘটনা তো একই নাকি? জি স্যার। তার মানে কি, আমরা যদি এইভাবে করতে থাকি যে আমরা ডিএক্স ডিএক্স মানে আমরা যদি টোটালটা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা প্রথম যে মানটা ছিল সেটার মান ছিল 0। কেন 0 বিন্দু যদি কল্পনা করি, আর টোটাল দূরত্ব হলো এল। কিন্তু আগের যে প্রশ্নটা করেছিলাম সেখানে কিন্তু মধ্যবিন্দুগামী ছিল, আর মধ্যবিন্দুগামী অক্ষ থাকার কারণে বাম পাশে ছিল -l/2 আর ডান পাশে ছিল +l/2। কিন্তু এটা কিন্তু একেবারে শীর্ষবিন্দুতে, অর্থাৎ হয় বাম প্রান্তে অথবা ডান প্রান্তে। যদি বাম প্রান্তে হয় তাহলে 0 থেকে এল। তাহলে এবার ইন্টিগ্রেশন করি, এম বাই এলটাকে বের করে আনলাম এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। এবার কিন্তু আমাদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি বলতে পারবা? স্যার আগের বার আমাদের দুইবার করা লাগছিল, ইয়েস, আর এবার আমরা একবারেই শেষ করতে একবারে পারবো। শেষ করতে পারবো। কারণ হলো আমাদের এখন কিন্তু আর আমাদের মান নাই, মানে হাইয়েস্ট আর লোয়েস্ট মানের কোনো ফাংশন নাই, এখানে শুধুমাত্র হাইয়েস্ট মান আছে। এই কারণে আমরা একবারেই কিন্তু ওই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। এম বাই এল 0 থেকে এল এক্স স্কয়ার ডিএক্স, তাহলে এক্স স্কয়ার করলে হয় x3/3। তাও এখানে আমি করে দেখাইছি তোমাদের। এম বাই এল এক্স স্কয়ার করলে হয় x3/3, আর মানটা 0 থেকে এল। এবার এটা যদি আমরা বসাই তাহলে কি হবে দেখো, এটা খন্ড খন্ড করে দেখানো আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। এম বাই এল x3/l এর x এর জায়গায় এল বসাইছি, তাহলে l3/3 -0। কি বুঝতে অসুবিধা? না স্যার। গুড। তাহলে এখন আমরা এটাকে একত্রিত করে ফেলতে পারি। একত্রিত করলে আমরা যে মানটা পাচ্ছি i সমান m বাই এল ইন্টু l3/3। অনায়াসে কিন্তু আমরা আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু পৌঁছাই গেছি। কি বুঝতে পারো? জি স্যার। গুড। তাহলে আমরা এটা বলতে পারি যে m বাই এল স্কয়ার এম এল স্কয়ার। এই দেখো, এই এল আর এল কিউব কাটাকাটি করেছি, তাহলে এল স্কয়ার হয়েছে, আর 1/3 ml স্কয়ার। খেয়াল করো, 1/3 ml স্কয়ার। অনায়াসে কিন্তু আমরা এখান থেকে এই এল স্কয়ার, এল দিয়ে এল কিউব কেটেছি, তাহলে এল স্কয়ার এসে উপরে বড় হাতের এম আছে, বড় হাতের এম, আর এই 3টাকে নিচে রেখেছি। তাহলে আমরা ওটা বলতে পারি 1/3 ml স্কয়ার। এটা কিসের জন্য বলো, কিসের জন্য এটা?
একটি স্যার এক সরু, প্রান্তগামী হ্যাঁ একটি সুষম সরু ও দণ্ডের সুষম দণ্ডের এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে প্রান্তগামী ওই অক্ষের সমগ্র সাপেক্ষে পাত্রের জড়তার জড়তার ভ্রামক। ভ্রামক। তাহলে আমরা এখান থেকে চক্রবর্তী ব্যাসার্ধও নির্ণয় করে ফেলতে পারি। একবার চক্রবর্তী ব্যাসার্ধ সেই একই ফর্মুলা, একই সিস্টেম। আমরা জানি আই সমান সমগ্র দণ্ডটির জড়তার ভ্রামক আই সমান এম কে স্কয়ার, আই সমান এম, ও ওইটার রেজাল্ট লিখেছি এখানে। আমরা জানি চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় যদি আমরা করি, তাহলে আমরা চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে কি জানি, আই সমান এম কে স্কয়ার। তাহলে আই এর মান আছে 1/3 ml স্কয়ার, এটাই পাশে বসাইছি 1/3 ml স্কয়ার। তাহলে এ এম আর এ এম কাটাকাটি করলে কে স্কয়ার সমান 1/3 এল স্কয়ার হয়, কে স্কয়ার সমান 1/3 এল স্কয়ার। দেখো চক্রবর্তী ব্যাসার্ধের মধ্যে কিন্তু ভরের কোনো সম্পর্ক নাই, এই কারণে কে স্কয়ার সমান 1/3 এল স্কয়ার। তাহলে কে সমান কি হবে, এল বাই √3। এই দেখো কে স্কয়ার কে সমান এল বাই √3, স্কয়ার স্কয়ার কাটাকাটি করেছে আর এই 3 কে রুট করলে এল বাই 3। এটাই হলো চক্রবর্তী ব্যাসার্ধের ইকুয়েশন। বুঝতে অসুবিধা আছে? না স্যার। তাহলে আমরা যদি আবার রিভিউ করি, এক নজরে যদি একটু রিভিউ করি, তাহলে আমরা দুইটা ইকুয়েশনকে একসাথে আমরা রিভিউ করতে পারি। একটা ছিল প্রথম ধাপে ছিল সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সেখানে আমরা মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে যে পেয়েছিলাম কি, মধ্যবিন্দুগামী যখন অক্ষক করেছিলাম তখন এক পাশে -L/2 আর এক পাশে +L/2 ছিল। যখন আমি এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে নির্ণয় করেছি তখন লোয়েস্ট মান ছিল 0, হাইয়েস্ট মান ছিল L। এরপরে যখন মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করেছিলাম সেখানে পেয়েছিলাম 1/12 ml স্কয়ার। আর যখন আমি এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করেছি সেখানে পেয়েছি 1/3 ml স্কয়ার। আবার যখন মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করেছিলাম সেখানে পেয়েছিলাম কে সমান L/2√3। মনে আছে? জি স্যার। আর যখন আমি এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করেছি, চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করেছি, তখন কিন্তু পেয়েছি শুধুমাত্র L/√3। তার মানে এখন কিন্তু L/2√3 নাই, 2 নাই। কি পারা যাবে তাহলে? জি স্যার। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আমরা চিত্রের পরে যে পেজটা করলাম না, ওইখানে একটু আসেন। এখানে হ্যাঁ স্যার। বলো। স্যার এইখানটায় ওই যে আমরা প্রথম যেটা করলাম, যেটা মধ্যবিন্দুগামী আর এই এক প্রান্তগামী, এইটাই এক, এটা তো মানে এই যে ডি অংশের এটা টোটালটাই তো একই আসলো মান। না তুমি একটু খেয়াল করো, আমার যদি ডিএক্স অংশের ভর, আমরা যখন প্রতি একক দৈর্ঘ্যের মোট পাতের ভর কত, এম। হ্যাঁ আমার টোটাল পাতের ভর কত, এ বড় হাতের এম। তাহলে একক দৈর্ঘ্যের ভরটা চেঞ্জ হবে না, শুধু লিমিটের ক্ষেত্রে যে চেঞ্জ হচ্ছে। লিমিটের ক্ষেত্রে যে কি হচ্ছে, যে একটা আছে মধ্যবিন্দুগামী বলে L+L/2, আর একটা -L/2 হয়ে যাচ্ছে। কিন্তু তুমি পাতের ভর কি, তুমি এক দাঁড়িপাল্লায় যদি তোমাকে ওজন করা হয়, তাহলে যে ওজন হবে আর এক দাঁড়িপাল্লায় নিয়ে গেলে কি ওজন চেঞ্জ হয়ে যাবে? না স্যার। একই ভর থাকবে। এখানে ভর বের করেছি, তো ওই পাতটার আমি ভর ধরেছি এম, ওই পাতের দৈর্ঘ্য ধরেছিলাম এল, তাহলে একক দৈর্ঘ্যের ভর হবে M/L। আবার ডিএক্স অংশের ভর যখন আমরা বের করেছি, তাহলে একক দৈর্ঘ্যের ভর পেয়েছি M/L, তাহলে এই ক্ষেত্রেও M/L হবে, চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আবার ডিএক্স অংশের ভর যখন বের করেছি ওই ক্ষেত্রেও যা পেয়েছি এই ক্ষেত্রেও তাই পেয়েছি। শুধু পার্থক্য হলো এই লিমিটের ক্ষেত্রে। লিমিটের ক্ষেত্রে খেয়াল করো, একটা হলো, একটা বলতেছে এরকম করে খেয়াল করো, একটা আছে তোমার অবস্থান থেকে 3 মাইল দূরের বিন্দু, আরেকটা বলতেছে না তোমার বিন্দু তোমার অবস্থান থেকে 3 মাইল না, মধ্যবিন্দুগামী অর্থাৎ 1.5 কিলোমিটার যাওয়ার পর থেকে বের করতে হবে। তাহলে কি একটু জড়তার ভ্রামক একটু উল্টো হবে না? জি স্যার, বুঝতে পারছি এবার। পারা যাবে তাহলে? জি স্যার, একদম। ধন্যবাদ। আসলে এগুলো তোমরা যখন খাতাপত্র নিয়ে খাতা কলমে করবা তখন দেখবে আরো কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটাও কিন্তু ধরা পড়বে তোমাদের চোখের সামনে। কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আজকে আমাদের বলা যায় যে বাড়ির কাজ আসলে আজ আর নাই। আজকে আমরা শেষ ক্লাসে মানে অবতীর্ণ হয়েছি, এই কারণে আমরা আজকে বাড়ির কাজ রাখিনি। আমরা এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের যে কোর্সের যে 15টা ক্লাস নির্ধারিত ক্লাস ছিল তোমাদের, সেই ক্লাস কিন্তু আজকে আমরা সমাপ্তি ঘোষণা করতেছি। অর্থাৎ এখানে আমাদের বইয়ের নাম তোমরা জানো, প্রতিদিন প্রতিটা ক্লাসে দিয়েছি।
আজকেও তদ্রূপ এই যে ডক্টর সাইদুজ্জামান স্যার, প্রফেসর এস এম মুর্শিদ আলী স্যার সহ যারা যে সমস্ত বইয়ের নাম এখানে দেওয়া আছে, এছাড়াও তোমরা যে খান একাডেমি আছে, তারপরে ইন্টারনেটে ঘাটাঘাটি করলেও কিন্তু তোমরা অনেক এই প্রশ্নটা সোজা তুমি কপি করে যদি তুমি গুগলে সার্চ দাও তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা অনেক ইনফরমেশন পেতে পারো। এখন ডিজিটাল বাংলাদেশে কিন্তু এটা খুবই সহজ একটা কাজ, সহজলভ্য একটা কাজ। তোমরা বাড়িতে বসেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সব ইনফরমেশন কিন্তু পেতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতদিন এত ক্লাস করার জন্য। তো ঠিক আছে, তো আজকে যেহেতু তোমাদের সাথে আমার আজকের একেবারে শেষ মুহূর্ত, আর এরপরে আমাদের আনুষ্ঠানিকভাবে দেখার সুযোগ নাই এই অনলাইন ক্লাসে, এজন্য তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হলো এই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে বিশ্বব্যাপী যে করোনার একটা প্রভাব চলছে, তার মধ্যেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটা চ্যালেঞ্জ নিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু প্রায় 1 লক্ষ স্টুডেন্ট আমরা অনার্স প্রথম বর্ষে কিন্তু ভর্তি করায় থাকি। তো এই যে 1 লক্ষ স্টুডেন্টের মধ্যে ফিজিক্সের অনেক স্টুডেন্ট আছে, তাদের কথা বিবেচনা করে, মানে এক কথা ফিজিক্সের স্টুডেন্ট না, কিন্তু সমস্ত সাবজেক্ট অর্থাৎ যতগুলো অনার্স মাস্টার্স আছে আমাদের সব কোর্সের কিন্তু আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ক্লাসের ব্যবস্থা করেছে। তো এই ক্লাসগুলো যদি করা হয় তাহলে আমরা কিন্তু একটা সুসংগঠিত, অর্থাৎ টোটাল কোর্সের মধ্যে যতগুলো টপিক থাকতে পারে, যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে, যতগুলো ইম্পর্টেন্ট আলোচনা থাকতে পারে, আমরা কিন্তু সবগুলোকে একত্রিত করে একটা জায়গায় আনার চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। দিন রাত পরিশ্রম করে কিন্তু তোমাদেরকে এই এক একটা লেকচার তৈরি করতে কিন্তু অনেকগুলো সময় কিন্তু আমাদেরকে ব্যয় করতে হয়েছে। শুধুমাত্র তোমাদের একটু যদি উপকার হয় সেই কথা বিবেচনা করেই কিন্তু আমরা এই কাজগুলো করেছি। এখন তোমরা যদি এগুলো একেবারেই গা ভাসায় দাও, তোমরা যদি এগুলো না পড়ো, না শেখো, তাহলে কিন্তু এটা সত্যিই আমাদের জন্য দুঃখজনক হবে। এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই তোমরা এই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করতে পারো, আমরা যে প্রশ্নগুলো বলেছি সেগুলো যদি সলভ করতে পারো, বইয়ের প্রশ্নগুলো যদি একটু মিলাই পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি সর্বশেষ খুব ছোট্ট করে কয়েকটা কথা বলে আমি ক্লাস শেষ করব। সেটি হলো যে খেয়াল করো, তুমি যখন এই অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করবা বলে তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছো, সেই টাকা নিয়ে কিন্তু তুমি ডেটা কিনেছো, ডেটা কিনে তোমার মোবাইলে ভরেছো কিংবা ল্যাপটপে, মানে যেভাবে হোক নেট বিল করেছো অথবা ওয়াইফাই কানেকশন নিয়েছো। তোমরা এই বিলগুলো নেওয়ার পরে টাকা নিয়েছো কিন্তু বাবার কাছ থেকে আমি অনলাইন ক্লাস করবো, আমাকে ডেটা কিনে দাও। তখন তোমার বাবা মা কিন্তু একটা স্বপ্ন বিভোর আছে যে না, আমার ছেলে মেয়ে এই করোনাকালীন সময়ের মধ্যেও কিন্তু তারা পড়ালেখা করার জন্য আমার কাছ থেকে টাকা নিচ্ছে, শুধুমাত্র ডেটা কিনে অনলাইনে ক্লাস করবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্ন কিন্তু এখানেই, আমার কথা কিন্তু এখানেই, তোমার বাবা মা কিন্তু অনেক অনেক কষ্ট করে কিন্তু ওই টাকা কিন্তু তোমাকে ইনভেস্ট করতেছে। তারা কিন্তু একটা স্বপ্ন দেখছে যে না, আমার ছেলে আমার বা মেয়ে বড় হয়ে কিন্তু অনেক বড় বড় একটা স্বপ্ন কিন্তু তারা দেখা শুরু করে দিয়েছে। আমি নর্মাল একটা উদাহরণ দিই প্রায়, যে তুমি তোমার চোখের চশমাটা কিন্তু ভেঙে ফেলতে পারো, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আর একজনের চোখের চশমা কিন্তু তুমি ভেঙে ফেলতে পারো না। তোমার বাবা মা যখন তোমাকে টাকা, তোমার পিছনে টাকা দিচ্ছে, তখন কিন্তু তাদের কিন্তু একটা স্বপ্ন দানা বেঁধে গেছে যে না, আমার ছেলেটা বা আমার মেয়েটা বড় হয়ে বিশেষ ক্যাডার হবে কিংবা মানুষের মতো মানুষ হবে, ভালো একটা পজিশনে যাবে। এই পজিশনটা দেখতে পারলে কিন্তু তোমার বাবা মা কিংবা আমরা গর্ববোধ করব। এখন তুমি নেটের বিল ভরলে বা নেটের ডেটা কিনলে, তুমি ক্লাস না করে তুমি যদি ওই টাকাটা দিয়ে যদি তুমি অন্য কোনো সাইট দেখে বেড়াও কিংবা তুমি ফেসবুক ইউজ করো কিংবা চ্যাটিং করো, তাহলে কিন্তু তোমার বাবা মার এই স্বপ্নটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য আমি তোমাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে অবশ্যই তোমরা এই টাকাটা, যে টাকাটা তুমি ডেটা ভরেছো, সেটা শুধুমাত্র অনলাইন ক্লাসের জন্য ইউজ করবা, এর বাইরে আর কোনো কিছু করার চেষ্টা করবা না। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সন্তান, যে ছেলেমেয়ের তার বাবা মার প্রতি বিন্দু পরিমাণে রেসপন্সিবিলিটি আছে, সেই ছেলে মেয়ে কখনো তার বাবা মার টাকা নিয়ে সিগারেট কিনে খেতে পারে না। সেই বাবা মার কাছ থেকে টাকা নিয়ে ডেটা ভরে সেই ডেটা দিয়ে কখনোই কোনো ফেসবুক ইউজ কিংবা অন্য কোনো সাইট দেখতে পারে না। আমার বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে, আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই যে ডেটাটা কিনেছো এই অনলাইন ক্লাসের জন্য, অবশ্যই সেটা প্রপার ইউটিলাইজ তোমরা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো। করোনাকালীন সময় অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরিধান করবা এবং স্বাস্থ্যবিধি যেটা আছে সেটা মেনে অবশ্যই পথ চলাচল করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো, আমার জন্য দোয়া রেখো।